ট্যাক্সোনমি শব্দটা তোমাদের একেবারে অপরিচিত তেমন নয়, পরিচিত শব্দ, তোমরা এর আগে শুনেছ। এখানে আমরা আরেকটু ডিটেলসে জানব। তো প্রথমেই যেটা আসবো আমরা, ট্যাক্সোনমি কথাটার অর্থকে যদি ট্যাক্সোনমি শব্দটাকে ভাঙি, দুটো টার্ম পাবো। ফার্স্টে পাবো ট্যাক্সিস, সেকেন্ডে পাবো নোমোস। ট্যাক্সিস মানে বিন্যাস, নোমোস মানে বিধি। তো এই শব্দটা বা এটার প্রয়োজনীয়তা কেন হলো? পৃথিবীতে লক্ষ লক্ষ জীব রয়েছে, তার মধ্যে কেউ সামুদ্রিক, কেউ স্থলজ, কেউ জলজ, কেউ আবার উদ্ভিদ, কেউ আবার প্রাণী। তো এত অজানা অচেনা লক্ষ লক্ষ জীব সম্পর্কে জানতে, তাদের ভালো দিক, তাদের খারাপ দিক, একটা প্রজাতির সঙ্গে আর একটা প্রজাতির কতটা মিল আছে, কতটা অমিল আছে, সেখান থেকে আমরা সেই সমস্ত জীবগুলোকে কতটা কাজে লাগাতে পারি আমাদের পরিবেশে, পৃথিবীতে কিভাবে প্রাণীর উৎপত্তি হলো, কিভাবে ক্রমে ক্রমে কোন প্রজাতি থেকে কোন প্রজাতি বিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা মানুষের সৃষ্টি হয়েছে, ইত্যাদি সম্পর্কে জানতে ট্যাক্সোনমি বিদ্যার আবির্ভাব। তো বিজ্ঞানী অগাস্টিন পি দা কন্ডোল তিনি প্রথম ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন। তার মুখ থেকে প্রথম ট্যাক্সোনমি শব্দটি বেরিয়ে আসে। তো সেই ট্যাক্সোনমি কি যদি আমরা সংজ্ঞা আকারে বলি, তাহলে বলবো যে বিজ্ঞানের যে শাখাতে যে কোনো অজানা অচেনা জীব, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে, সেটা যাই হোক না কেন, যে কোনো অজানা অচেনা জীবকে প্রথমে শনাক্তকরণ করা হয়, আইডেন্টিফিকেশন, তারপর তার নামকরণ করা হয়। এবং এই নামকরণটা আমাদের মানুষের নাম দেওয়ার মতো নয়, যেমন তেমন একটা সুন্দর নাম দিয়ে দিলাম সেটা দেওয়া যায় না, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে প্রথমে সেই অজানা অচেনা জীবটাকে আমি আইডেন্টিফাই করব। আগে দেখব সে কোনো উদ্ভিদ নাকি কোনো প্রাণী, সে প্রাণী হলে সে জলজ প্রাণী না স্থলজ প্রাণী। তারপরে তার অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আমরা তার একটা বিজ্ঞানসম্মত নাম দেব। বিজ্ঞানসম্মত নাম দেওয়ার পর, অর্থাৎ নামকরণ হওয়ার পর, ট্যাক্সোনমির যে ধাপটি থাকে সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস। এটা ট্যাক্সোনমির একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। এবং শ্রেণীবিন্যাস করার পর সেই জীবটাকে, সেই পার্টিকুলার জীবটাকে প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করে রাখা হয়, তাকেই বলবো ট্যাক্সোনমি। তাহলে গুছিয়ে বললে, বিজ্ঞানের যে শাখাতে কোনো অজানা বা অচেনা জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং তার প্রামাণ্য দলিল সংরক্ষণ, এইগুলো করা হয়ে থাকে এবং তার সম্পর্কে জানা যায়, তার সঙ্গে অন্য একটা প্রজাতির প্রাণীর সাদৃশ্য, বৈসাদৃশ্য অর্থাৎ মিল অমিল, এগুলো আমরা জানতে পারবো। তাদের উৎপত্তি, কিভাবে তাদের বিবর্তন ঘটেছে, এগুলো জানতে পারবো বিজ্ঞানের যে শাখাতে, তাকেই আমরা বলবো ট্যাক্সোনমি। আচ্ছা, ট্যাক্সোনমিকে অনেক অনেক ভাগে ভাগ করা যায়। ক্যারিও ট্যাক্সোনমি, নিউরো ট্যাক্সোনমি। তো তার মধ্যে যে চারটে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমি, ওমেগা ট্যাক্সোনমি। আমরা জীববৈচিত্র্যতেও কিন্তু পড়ে এসেছিলাম আলফা জীববৈচিত্র্য, বিটা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য। ঠিক তেমন ভাবে এখানে ট্যাক্সোনমিক কতগুলো ভাগে ভাগ হয়েছে। আজকে বিজ্ঞান যতটা উন্নত, আজ থেকে 200 বছর আগে হয়তো এতটা উন্নত ছিল না। বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, প্রতিদিন প্রতি মুহূর্তে বিজ্ঞান পরিবর্তন হতে পারে। তো যখন প্রথম ট্যাক্সোনমি নিয়ে গবেষণা শুরু হয়, আজকে যতটা ট্যাক্সোনমি সম্পর্কে ক্লিয়ার ধারণা বিজ্ঞানীরা দিয়েছেন বা আমরা পেয়েছি, একেবারে শুরুতে ততটা নিখুঁত ধারণা ছিল না। তো তখন একটা জীবকে কিভাবে শনাক্তকরণ করা হতো, আর একটা জীবের থেকে সেই জীবটা যে আলাদা, তাকে কিভাবে শনাক্তকরণ করা হতো? শুধুমাত্র তার বাইরের আকৃতি দেখে, তার বহিরাকৃতি দেখে, কেবলমাত্র বহিরাকৃতি বিচার করে যখন ট্যাক্সোনমি নির্ণয় করা হতো। আবারও বলছি, ট্যাক্সোনমি নির্ণয় করা মানে সহজ কথায় একটা অজানা অচেনা জীবকে চেনা, তার একটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া,
পরিবেশে তার অবস্থানটাকে বুঝিয়ে দেওয়া, তার উৎপত্তিটাকে জানা, অর্থাৎ একটি অচেনা জীবকে পুঙ্খানুপুঙ্খভাবে চিনে নেওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। তো প্রথমে যেটা ছিল আলফা ট্যাক্সোনমি, সেখানে কি করা হতো, কেবলমাত্র বহিরাকৃতি বিচার করে ট্যাক্সোনমি করা হতো, অর্থাৎ বাইরের দিকটা দেখে আমরা শুধুমাত্র ট্যাক্সোনমি বিচার করতাম, সে প্রাণী না উদ্ভিদ, তার কোষের গঠন, তার ক্রোমোজোম, তার জিন, এগুলো কিছুই বিচার করা হতো না। তার ফলে আলফা ট্যাক্সোনমি ততটা ফলপ্রসূ নয়। এর পরবর্তীকালে যখন বিজ্ঞান আরেকটু উন্নত হলো, আরেকটু বুঝলো, দেখা গেল যে এই শুধুমাত্র বহিরাকৃতির উপর বিচার করে ট্যাক্সোনমিকে নির্ণয় করতে গেলে পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তখন আরেকটু ভেতরের দিকে জোর দেওয়া হলো, সেটা হলো বিটা ট্যাক্সোনমি। তাহলে বিটা ট্যাক্সোনমি কি, সেখানে কোন কোন বিষয়ে জোর দেওয়া হলো, বাহ্যিক শারীরস্থানিক, মানে বহিরাকৃতি তো বটেই, এটা প্লাস এক্সট্রা কি কোষবিদ্যা, তার কোষগুলোকে যাচাই করা হলো যে কোষটা এককোষী, প্রাণীটা এককোষী না বহুকোষী, কোষটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, কোষের ভেতরে কোষীয় অঙ্গাণুগুলো কেমন ভাবে আছে, যদি সেটা উদ্ভিদ হয় তাহলে তার রেণু আছে কিনা, রেণুগুলো কেমন, যদি প্রাণী হয় তাহলে রেণুর বিষয় নেই। এই সমস্ত বিষয়গুলোকে বিচার করে যখন ট্যাক্সোনমি নির্ণয় করা হলো তখন তাকে বলবো বিটা ট্যাক্সোনমি। অর্থাৎ আমরা বলতে পারি যে আলফার থেকে বিটা ট্যাক্সোনমি তুলনামূলকভাবে একটু উন্নত, তবুও এটা যে একেবারে নিখুঁত সেটা বলা যাবে না, কারণ এই দু তিনটে বিষয় ছাড়াও আমাদের কিন্তু বিচার করার অনেক বিষয় থেকে থাকে। এবারে নেক্সট এলো গামা ট্যাক্সোনমি। যখন দেখা গেল যে বিটা ট্যাক্সোনমিও আমরা যে রেজাল্টটা পেতে চাইছি সেইভাবে আমরা পাচ্ছি না, তখন আরেকটু বিষয়ের দিকে এগিয়ে যাওয়া হলো। জীবেদের কোষ, তাদের কোষের গঠন, তাদের ক্রোমোজোম, জিন, আচার আচরণ, বাসস্থান, বহিরাকৃতি, যাবতীয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো বা বর্ণনা করে তার ট্যাক্সোনমি নির্ণয় করা হলো, সেটা হলো গামা। তাহলে আলফার থেকে একটু উন্নত বিটা, বিটার থেকে একটু উন্নত হচ্ছে গামা, এবং গামার থেকেও সর্বাধিক যেটা সর্বজন গ্রাহ্য সেটা হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। ওমেগা ট্যাক্সোনমিতে একটা জীবের পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়, প্রত্যেকটা বহিরাকৃতি, কোষবিদ্যা, রেণুবিদ্যা, বাসস্থান, খাদ্যাভ্যাস, শারীরস্থানিক গঠন, তার আচার আচরণ, জিনগত বিন্যাস, ডিএনএ, যাবতীয় একটা জীবের শরীরে যা যা থাকা প্রয়োজন সমস্ত কিছু বিচার করা হলো। শুধু সেই জীবটাকে নয়, সেই জীবটার সঙ্গে অন্য আরেকটি জীবের সাদৃশ্য কতখানি, মিল কতখানি, পৃথিবীতে তার উৎপত্তি কিভাবে হয়েছিল, এতদিন পর্যন্ত এত বছর ধরে তার মধ্যে কোনো বিবর্তন ঘটেছে কিনা, সমস্ত কিছু নিয়ে যখন বিশদ পর্যালোচনা করা হয় এবং ট্যাক্সোনমি নির্ণয় করা হয় তখন আমরা তাকে বলবো ওমেগা ট্যাক্সোনমি। তাহলে আমরা ট্যাক্সোনমিকে 4 ভাগে ভাগ করলাম, আলফা, বিটা, গামা, ওমেগা। এছাড়াও বইয়ে তোমরা অনেকগুলো ভাগ পাবে, সেটা নিউরো ট্যাক্সোনমি, ক্যারিও ট্যাক্সোনমি। ক্যারিও ট্যাক্সোনমি কাকে বলে? ক্যারিও ট্যাক্সোনমি হচ্ছে যখন ক্রোমোজোমের সঙ্গে আমাদের ট্যাক্সোনমি নির্ণয় করা হবে, কারণ আমরা জানি যে ক্রোমোজোম আমাদের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর ক্রোমোজোম আর ডিএনএ জিনের বিন্যাস কিন্তু একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিকে পৃথক করে রেখেছে, তাই সেই ট্যাক্সোনমিকে আমরা বলবো ক্যারিও ট্যাক্সোনমি। এবারে আমরা আসবো ট্যাক্সোনমির কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আসবো আমরা যে ট্যাক্সোনমি কিভাবে নির্ণয় করব। ধরো আমি রাস্তায় চলতে গিয়ে একটা অদ্ভুত জীবকে হাতে পেলাম, সেটা বুঝতে পারছি না, তাকে কোনোদিনও কোথাও দেখিনি বা কেউ বইয়ে কোথাও পড়িনি, সেক্ষেত্রে সেই জীবটার আমি ট্যাক্সোনমি কিভাবে নির্ণয় করব। তো ট্যাক্সোনমি নির্ণয় করার জন্য বিজ্ঞানীরা 4টি ধাপ আমাদেরকে বলে দিয়েছে। প্রথম ধাপ হচ্ছে শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ নামকরণ, তৃতীয় ধাপ শ্রেণীবিন্যাস এবং চতুর্থ ধাপ প্রামাণ্য দলিল সংরক্ষণ। শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন, এই কথাটা আমরা যখন দেখি, ধরো যখন রাস্তার ধারে কোনো মৃত ডেড বডি পাওয়া যায়, পুলিশ কি করে, সেই পরিবারের কারো যদি খোঁজ থাকে তাকে ডাকে এবং বলে যে আপনার বডিটাকে আইডেন্টিফাই করে যান। অর্থাৎ আমরা কিছু আমাদের পরিচিত বৈশিষ্ট্যগুলো গিয়ে দেখি যে সেটা আমাদের পরিবারের লোক কিনা। এবারে এখানে শনাক্তকরণ কিভাবে করব? প্রথমে ধরো আমি একটা জীব পেলাম, প্রথমে আগে দেখব সেই জীবটা উদ্ভিদ না প্রাণী। নিশ্চয়ই হাতে নিয়ে এটুকু বুঝতে
পারবো যেটা একটা উদ্ভিদ না হলে প্রাণী। তাহলে সেটা যদি ধরে নিলাম উদ্ভিদ হলো, তাহলে আমি খাতায় সেটাকে নোট ডাউন করতে শুরু করলাম যে এটা একটা উদ্ভিদ। এবার উদ্ভিদ হলে তারপরে দেখব উদ্ভিদটা কি সমাঙ্গদেহী, মানে তার মূলকাণ্ড পাতা আছে নাকি সবই সমান, কিছুই বোঝা যাচ্ছে না। যদি শৈবাল পাই তাহলে তো সেটা সমাঙ্গদেহী হবে, কিছু কিছু শৈবাল সমাঙ্গদেহী। তো সেক্ষেত্রে আমি দেখব সমাঙ্গদেহী নাকি তার মূলকাণ্ড পাতা পরিষ্কার বোঝা যাচ্ছে। যেটা পাবো সেটা আমি খাতায় লিখব। যদি দেখি যে সমাঙ্গদেহী নয়, মূল কাণ্ড পাতা পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপর দেখব যে সেই উদ্ভিদটা সপুষ্পক, মানে তার ফুল ফল দেখতে পাচ্ছি, নাকি অপুষ্পক। যদি সপুষ্পক হয় তাহলে আমি দেখব তার ফুলটা কিরকম, ফুলের পাপড়ি কটা, তাতে ধানি কটা আছে, মানে কেশর কটা আছে, গর্ভমুণ্ড কিরকম, দলমণ্ডলের সংখ্যা কটি, বৃদ্ধি আছে কিনা, সেটা বৃদ্ধি মুক্ত বৃদ্ধি না যুক্ত বৃদ্ধি, উপবৃদ্ধি আছে কিনা, ফল থাকলে ফলটা কিরকম ফল, একটা আছে পাতাগুলো কিরকম, একক পত্র না যৌগিক পত্র, সেখানে একক পত্র যদি হয় তাতে জালিকাকার শিরাবিন্যাস না সমান্তরাল শিরাবিন্যাস, অর্থাৎ মূল যদি থাকে মূলটা কেমন, গুচ্ছিত মূল না প্রধান মূল, কাণ্ডে কোনো কাঁটা বা রোম এই জাতীয় কিছু আছে নাকি কাণ্ডটা পুরোটাই মসৃণ, কাণ্ডের রংটা সবুজ না কাণ্ডের রংটা কাষ্ঠল, উদ্ভিদটা গুঁড়ি বিশিষ্ট নাকি বিরুৎ জাতীয়। মানে আমি বোঝাতে চাইছি যে যে জীবটাকে আমি পাবো তার প্রতিটা বৈশিষ্ট্যকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। এবার যদি সেটা প্রাণী হয় তাহলে দেখব যে প্রাণীটা অতি ক্ষুদ্র, তার সাইজ কতটুকু, এককোষী হলে সাধারণত আমরা খালি চোখে দেখতে পাবো না, আনুবীক্ষণিক হবে। তো সাধারণত এককোষী হবে না, আমরা যে প্রাণীটা খালি চোখে দেখতে পাবো সেটা বহুকোষী হবে। তো বহুকোষী, তারপর দেখব যে সেটার মেরুদণ্ড আছে না মেরুদণ্ড নেই, মেরুদণ্ড থাকলে তার ভেতরে স্নায়ুতন্ত্রটা আছে কিনা, তার রক্ত সংবহন তন্ত্র কেমন, বদ্ধ প্রকৃতির না মুক্ত প্রকৃতির, তার মস্তিষ্ক আছে কিনা, তার হাত পা চোখ মুখ এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠিত হয়েছে কিনা। এইরকম ভাবে আমরা প্রতিটা জীবকে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করব, অর্থাৎ তার প্রতিটা বৈশিষ্ট্যকে লক্ষ্য করে সেগুলোকে খাতায় লিপিবদ্ধ করব এবং তাকে আমরা চিনব যে এটা কেমন, এটা শনাক্তকরণ করা, চেনা। নেক্সট আমরা আসবো এবার নামকরণ। নামকরণ কি? নামকরণ হচ্ছে কোনো একটা জীবকে আমরা নামকরণ করি। কেন নামকরণ করার প্রয়োজন হয়? দেখো, আমি আমার দেশে আম গাছকে আম গাছ বলছি, আমি এখন যদি ফরাসি দেশে গিয়ে বিজ্ঞানীদেরকে আম গাছ বলি, তারা কি বাংলা ভাষা বোঝে? যখন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসঙ্গে রিসার্চ করেন তখন তারা যদি সবাই নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, অর্থাৎ সবাই সবার মাতৃভাষা ইউজ করেন, সবাই সবার মাতৃভাষা তো নাও জানতে পারে, আমি তো ফরাসিদের মাতৃভাষা নাও জানতে পারি, আমি বিজ্ঞানী হয়েছি মানে সব দেশের সব ভাষা জেনে থাকবো তা তো নয়। তাহলে সেক্ষেত্রে তাদের গবেষণার কাজে বা কোনো বিশাল গবেষণার কাজে অসুবিধার সৃষ্টি হতে পারে। তো সেই অসুবিধা দূর করার জন্য নামকরণ করার পদ্ধতির প্রচলন করা হয় এবং সেই নামকরণটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। যেমন তেমন ইচ্ছামতো নাম নয়, বিজ্ঞানসম্মত নাম। এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট ভাষাতেই হবে, মানে আমি বাঙালি হলেও সেই ভাষাতে বিজ্ঞানসম্মত নাম বলবো, একজন আমেরিকান সেও সেই ভাষাতে বলবে, একজন ফরাসি সেও সেই ভাষা ব্যবহার করবে বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে। তাতে ভাষার যে সমস্যা সেই সমস্যা থাকবে না, সবাই আমরা কোনো একটা উদ্ভিদকে একটি বিশেষ নামেই চিনব। হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো আমাদের জীবনে সাধারণ জীবনযাত্রায় বিজ্ঞানসম্মত নামের তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু গবেষণার কাজে ধরো কোনো উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হবে বা কোনো প্রাণী থেকে বিশাল কোনো মারণ রোগের টিকা আবিষ্কার করা হবে, সেক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ভাষা ব্যবহার করলে তো সমস্যা, সেক্ষেত্রে একটা ভাষায় ব্যবহার করতে হবে। সেই জন্য যে অজানা এবং অচেনা জীবটাকে আমি পেলাম তার নামকরণ করা হবে এবং নামকরণ করার একটা সুনির্দিষ্ট রীতি আছে, আমি আমার ইচ্ছে মতো নামকরণ করতে পারি না। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই নামকরণ করার ক্ষেত্রে আমাদের পথ দেখিয়েছিলেন, সেই জন্য তাকে বলা হয় ট্যাক্সোনমি বিদ্যার জনক, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস।
ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির বা বিন্যাস বিধির জনক। যে ক্যারোলাস লিনিয়াস আমাদের প্রথম দেখিয়েছিলেন, তার আগেও নামকরণ করা হতো, কিন্তু তিনি আরো সহজ করে দিয়েছিলেন নামকরণ করার পদ্ধতিকে। এখনো পর্যন্ত তার নির্দেশ অনুসারে যে কোনো অজানা অচেনা জীবের নামকরণ করা হয়। তো কিভাবে নামকরণ করা হয়, তার কি নিয়মাবলী, আমরা একটা ভিডিওতে পরে বলবো। এবারে আমরা যেটা আসি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ ট্যাক্সোনমির ক্ষেত্রে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কি? পৃথিবীতে কি একটাই অজানা অজানা জীব আছে? তা তো নয়, লক্ষাধিক অজানা অজানা উদ্ভিদ প্রাণী আছে। তো এই সমস্ত অজানা অজানা উদ্ভিদ এবং প্রাণীদেরকে আমরা জানতে গেলে, চিনতে গেলে প্রথমে তাদেরকে একটা সুনির্দিষ্ট রীতিতে ভাগ করা প্রয়োজন। না হলে সমস্ত জীব বা প্রাণীকে যদি এককভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে যাই, তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব হয়ে উঠবে না। তো সেক্ষেত্রে বিভিন্ন অজানা অজানা জীব, বিভিন্ন প্রজাতির জীবকে চেনার পর বা তার নামকরণ করার পর বিভিন্ন ধাপে তাকে ভাগ করা হয়েছে। মূলত শ্রেণীবিন্যাসের 7টা ধাপ রয়েছে। সব থেকে বড় ধাপ হচ্ছে রাজ্য, তারপর পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ এবং প্রজাতি। এরকম পরপর 7টা ধাপে আমরা পৃথিবীর সমস্ত জীবগুলোকে ভাগ করেছি একটা সুনির্দিষ্ট রীতিতে। বিভিন্ন শ্রেণীতে কেন ভাগ করা বা শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়েছে? এমন অনেক প্রাণী আছে যাদের সঙ্গে আমরা মিল পাবো। যেমন ধরো, গরুর সাথে মানুষের বহিরাকৃতিগত পার্থক্য থাকলেও গরু কিন্তু স্তন্যপায়ী, অর্থাৎ গরু স্তন পান করে এবং গরু বাচ্চা প্রসব করে, মানুষও ঠিক তাই। তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে মানুষ আর গরুকে কি একই প্রজাতিতে রাখবো? একই প্রজাতিতে রাখা সম্ভব নয়। তাহলে এটা কোন গোত্রের মধ্যে পড়বে? না গণের মধ্যে পড়বে। তো এই অসুবিধাগুলো দূর করার জন্য শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রচলন হয়েছে। এবং যখন শ্রেণীবিন্যাস হয়ে যাবে, অর্থাৎ প্রথমে আমি উদ্ভিদ বা প্রাণীটাকে চিনলাম, তারপর সুনির্দিষ্ট নিয়ম মেনে আমি তার বিজ্ঞানসম্মত একটা নাম দিলাম। বিজ্ঞানসম্মত নাম দেওয়ার পর সেই জীবটাকে কোন রাজ্যের মধ্যে বা কোন পর্বের মধ্যে, কোন বর্গ, গোত্র, গণ, প্রজাতির মধ্যে ফেলবো, সব বিচার করে শ্রেণীবিন্যাস করা কমপ্লিট। এবার আমি কি করব? এবার সেটাকে আমি প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করে রেখে দেব। যেমন ধরো, আমার বাড়িটা যে আমার, তার জন্য কিন্তু মুখের কথা যথেষ্ট নয়, দলিল দেখাতে হয়। যে এই দলিলটা দেখালে সরকার বা লোকে বিশ্বাস করবে যে এই বাড়িটা আমার, না হলে আমি কোনো একটা জায়গা আমার বলে দাবি করতে পারি না। ঠিক তেমন ভাবে কোনো একটা প্রাণীকে যে চেনা হয়েছে, তার বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে, তার শ্রেণীবিন্যাস করা হয়েছে, তার এটা বিজ্ঞানসম্মত নাম, লোকে মানবে কেন? আমি যদি তাকে সংরক্ষণ করে না রাখি, বা আমার পরবর্তী প্রজন্ম বা আমার আজ থেকে 50 বছর পর পরবর্তী প্রজন্মের মানুষগুলো জানবে কেমন করে? তো তাদের জানার জন্য বা পরবর্তী গবেষণার কাজের জন্য সেটাকে ভবিষ্যতের জন্য দলিল হিসেবে সংরক্ষণ করে রাখা হয়। তো টোটালি 4টে ধাপের মাধ্যমে ধাপে ধাপে প্রথমে ট্যাক্সোনমি নির্ণয় করা হয়ে থাকে। তো আমরা প্রথমে নামকরণটা জানবো, পরে এর পরে যেটা জানবো যে শ্রেণীবিন্যাস সম্পর্কে একটুখানি বিস্তৃত আকারে জানবো। এবার আমরা ট্যাক্সোনমির যে 3 নম্বর ধাপ শ্রেণীবিন্যাস, সেটা সম্পর্কে একটুখানি ডেসক্রিপটিভলি পড়ব। তো শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রথমেই বলেছি যে পৃথিবীতে আমাদের লক্ষ লক্ষ উদ্ভিদ প্রাণী আছে, জীব আছে এক কথায়। তার প্রতি মুহূর্তে তারা জন্মাচ্ছে, তারা সংখ্যায় বাড়ছে। এবার এদের উৎপত্তি, গঠন, তাদের শারীরিক গঠন, তাদের একটা প্রজাতির সঙ্গে আরেকটা প্রজাতির সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি সম্পর্কে জানতে গেলে, বা পৃথিবীতে কত ধরনের জীব আছে, তাদের উপকারিতা কি, বা কোনটা থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন, কোনটা আমাদের জন্য অপকারী ইত্যাদি সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে পৃথিবীর জীবগোষ্ঠীকে একটা সুনির্দিষ্ট রীতিতে ভাগ করতে হবে। আমরা এলোপাথারি ভাগ করলে কিন্তু কোনো রকম খেই খুঁজে পাবো না শেষ পর্যন্ত, কারণ পৃথিবীতে তো 2-4টে জীব নেই, সেখানে লক্ষ কোটি কোটি জীব আছে। তো বিজ্ঞানীরা একটা সুনির্দিষ্ট রীতি বা পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন,
যে কিভাবে ভাগটা করা যায়। প্রথমে তারা উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী হিসেবে দুটো ভাগ করেছিলেন। পৃথিবীর সমস্ত জীবকে একদিকে রেখেছিলেন উদ্ভিদ গোষ্ঠী আর একদিকে রেখেছিলেন প্রাণী গোষ্ঠী। তো এইভাবে শ্রেণী বিভাগটা শুরু হয়েছিল। তারপর সেটাকে আরো মডিফিকেশন করা হয়েছে। তো শ্রেণী বিন্যাস কিভাবে করা হবে তারও 3 রকম পদ্ধতি রয়েছে। প্রথম হয়েছিল কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, তারপরে আসে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং সর্বশেষ বা আধুনিক যেটা সেটা হচ্ছে জাতিজনিগত বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তো প্রত্যেকটা আমরা জানি কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি বিজ্ঞানী থিওফ্রাস্টাস এবং লিনিয়াস, থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক, তো এবং ক্যারোলাস লিনিয়াস, কিছুক্ষণ আগে তার নামটা বোর্ডে লিখেছিলাম যে ট্যাক্সোনমির জন্য বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তো বিজ্ঞানী থিওফ্রাস্টাস এবং ক্যারোলাস লিনিয়াস কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির উদ্ভাবক। তারা প্রথম তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো কিভাবে একটা অজানা অচেনা জীবকে শ্রেণীবিন্যাস করা হতো কৃত্রিম পদ্ধতিতে? শুধুমাত্র বহিরাকৃতির বিচারে। যদি তাকে দেখে মনে হতো যে উদ্ভিদ, তাকে ফেলে দেওয়া হতো উদ্ভিদ গোষ্ঠীতে, যদি মনে হতো প্রাণী, তাহলে প্রাণী গোষ্ঠীতে ফেলে দেওয়া হতো। এবার এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি সুবিধা হচ্ছে খুব সহজেই শ্রেণীবিন্যাস করা যায়, কোনো ঝামেলা নেই, দেখলাম ভাগ করে দিলাম। কিন্তু প্রচুর অসুবিধা। অসুবিধাগুলো কি? দেখতে উদ্ভিদের মতো হলেও উদ্ভিদের অনেক ভাগ আছে। যেমন একটা ছত্রাক, ছত্রাকও একটা উদ্ভিদ কিন্তু তার ক্লোরোফিল থাকে না। তাকে কিন্তু আমি একটা আম গাছের সঙ্গে একই গোত্রে ফেলতে পারবো না বা একই প্রজাতিতে ফেলতে পারবো না। তো যেহেতু এইরকম কোনো ধারণা কৃত্রিম শ্রেণীবিন্যাসে ছিল না, তাই আমরা সঠিক বা ঠিকভাবে শ্রেণীবিন্যাস করা সম্ভব ছিল না কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিতে। তার থেকে খানিকটা উন্নত হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। ঠিক যেমন করে বোঝালাম আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি, গামা এবং ওমেগা, ঠিক সেই রকম কৃত্রিমের থেকে পরবর্তীতে হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি হচ্ছে এখানে শুধুমাত্র বহিরাকৃতি নয়, কোষের গঠন, ডিএনএ ইত্যাদি সম্পর্কে দেখে শ্রেণীবিন্যাস করা হতো। এটাও ত্রুটিজনিত, কারণ এখানেও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে শ্রেণীবিন্যাস করা হচ্ছিল না। এটা কারা করেছিলেন? বেন্থাম এবং বুকার নামক বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রচলন করেছিলেন। তো লাস্ট যেটা আসে সেটা হচ্ছে জাতিজনিগত বা ফাইলোজেনেটিক। এখানে এটা যে সম্পূর্ণ নিখুঁত তা আমরা বলতে পারি না, তবে এগুলোর থেকে অনেকটা বেশি অ্যাডভান্স এবং এটা এই শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আমরা এখনো পর্যন্ত এগিয়ে চলেছি। তো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে কি? কোষ, ডিএনএ, কোষীয় অঙ্গাণু, ক্রোমোজোম, বাসস্থান, খাদ্য, বহিরাকৃতি সমস্ত কিছু বিচার করে শ্রেণীবিন্যাস করা হয়। তাকে বলবো আমরা জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটা জীব বা প্রাণীকে কিছু কিছু গোত্রে ফেলা। যেমন আমরা বিজ্ঞানসম্মত নাম দুই একটা সবার জানি, বিশেষ করে মানুষের বিজ্ঞানসম্মত নাম তো সবাই জানে, যে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তাহলে এই যে হোমো, এটা কি? আমরা জানি এটা গণ, আর স্যাপিয়েন্স স্পিসিস, আর আরেকটা স্যাপিয়েন্স সাবস্পিসিস। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তো শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করি? আমরা আমাদের সমস্ত জীবগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি। তার সর্ববৃহৎ ক্যাটাগরি হচ্ছে রাজ্য বা কিংডম। পৃথিবীর সমস্ত জীবেদেরকে সর্ববৃহৎ যে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি সেটা হচ্ছে কিংডম বা রাজ্য। সেখানে কি কি রাজ্য আছে? সেখানে আছে উদ্ভিদ রাজ্য আছে, প্রাণী রাজ্য আছে। প্রথমে তাই ছিল যে শুধু উদ্ভিদ রাজ্য আর শুধু প্রাণী রাজ্য, পরে সেটাকে আরো মডিফিকেশন করা হয়েছে। সেখানে মনেরা, প্রোটিস্টা ঢোকানো হয়েছে। তোমরা এর আগেও পড়েছো যে জীব রাজ্যের 5টা ভাগ: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। অর্থাৎ এগুলো প্রত্যেকটা রাজ্য। এরপর নেক্সট আসবো আমরা রাজ্যের পরবর্তী ক্যাটাগরি বা ধাপ হচ্ছে পর্ব বা ফাইলাম। এর উপপর্বও থাকতে পারে। মানুষের যেমন উপপর্ব আছে ভার্টিব্রাটা, আমি এখানে উল্লেখ করে নিই 7টা ধাপ বোঝাবো বলে। তাহলে এটা 1 নম্বর ধাপ রাজ্য বা কিংডম, নেক্সট ধাপ পর্ব বা ফাইলাম, 3 নম্বর ক্যাটাগরি বা ধাপ শ্রেণী বা ক্লাস, 4 নম্বর ধাপ বর্গ বা অর্ডার, 5 নম্বর গোত্র বা ফ্যামিলি এবং 6 নম্বর গণ বা জেনাস এবং 7 নম্বর ধাপ প্রজাতি বা স্পিসিস। এই 7টা ধাপ 1, 2, 3, 4
আমরা শ্রেণীবিন্যাসকে ভাগ করেছি। এই যে ধাপ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো পরপরই লিখতে হবে, পরপরই আসবে। আমি ভুল করে প্রজাতিকে গণের আগে দিয়ে দিলাম, সেটা হবে না। রাজ্যের পর পর্ব বলতে হবে, পর্বের পর শ্রেণী, শ্রেণীর পর বর্গ, বর্গের পর গোত্র, গোত্রের পর গণ, গণের পর প্রজাতি। এই 7টা ধাপে আমরা পৃথিবীর সমস্ত জীবরাজ্যকে ক্লাসিফাই করেছি, অর্থাৎ শ্রেণী বিভাগ করেছি। এর মাঝখানেও অনেক উপবিভাগ আছে, যেমন পর্ব থেকে হয় উপপর্ব, যেমন বললাম মানুষের ক্ষেত্রে উপপর্ব হবে ভার্টিব্রাটা, তেমন ভাবে শ্রেণীর হয় অধিশ্রেণী, প্রজাতির হয় উপপ্রজাতি। দেখো আমি এখানে সেপিয়েন্স দুবার লিখেছি, সেপিয়েন্স সেপিয়েন্স, তাহলে এটা হচ্ছে প্রজাতি, এটা হচ্ছে গণ, আর এটা কিন্তু উপপ্রজাতি অর্থাৎ সাব স্পিসিস। এবার আমি একটা এক্সাম্পল নিয়েছি, মানুষের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে কিভাবে আমরা একটা জীবকে ক্লাসিফাই করি। তো প্রথম যে ভাগটা আছে রাজ্য বা কিংডম, সেখানে প্রথমে একটা যদি মানুষকে দেখি তাকে আমরা কোন রাজ্যে ফেলবো? প্রাণী রাজ্য। বাংলা হলো প্রাণী রাজ্য, তাহলে ইংরেজিতে সেটা অ্যানিমাল, রাজ্য মানে অ্যানিমাল। এবার তারপরে পর্ব, কোন পর্ব? কর্ডাটা। কর্ডাটা কথাটা কোথা থেকে এসেছে? মেরুদণ্ডী থেকে। আমরা যেহেতু মেরুদণ্ডী প্রাণী, তাই আমাদেরকে বলা হয় কর্ডাটা। নেক্সট আসবো শ্রেণী বা ক্লাস। আমাদের শ্রেণী বা ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, মানে আমরা স্তন্যপায়ী, সেখান থেকে এসছে, ম্যামাল থেকে এসছে ম্যামেলিয়া শ্রেণী আমাদের। বর্গ বা অর্ডার হচ্ছে প্রাইমেট, আমাদের বর্গ প্রাইমেট। গোত্র হচ্ছে হোমোনিডি, এগুলো বিভিন্ন রকম গোত্র আছে, তো সে তার মধ্যে আছে হোমোনিডি, যেমন সোলানেসি বলে একটা গোত্র আছে উদ্ভিদের ক্ষেত্রে, সোলানাম টিউবারোসাম, সেটা বেগুনের বিজ্ঞানসম্মত নাম, সোলানেসি হচ্ছে তার গোত্র। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রে গোত্র হচ্ছে হোমোনিডি, আর গণ হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স, আর এখানে আছে আরেকটা সেপিয়েন্স। এরকম অনেক বিজ্ঞানসম্মত আমরা নাম জানি। ধানের ক্ষেত্রে অরাইজা স্যাটিভা, অরাইজা হচ্ছে তার গণ, স্যাটিভা হচ্ছে তার প্রজাতি। মৌমাছির ক্ষেত্রে এপিস ইন্ডিকা, এপিস হচ্ছে তার গণ, ইন্ডিকা হচ্ছে তার প্রজাতি। আম গাছের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা হচ্ছে তার গণ, ইন্ডিকা হচ্ছে তার প্রজাতি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে কিভাবে শ্রেণী বিন্যাসকে এই 7টা ভাগে ভাগ করা যায়। তো এই 7টা ভাগের এই দিকের ভাগগুলোকে, এই যে রাজ্য, এই যে পর্ব, শ্রেণী, এইগুলোকে আমরা কি বলবো? ক্যাটাগরি। প্রত্যেকটা স্টেপগুলোকে আমরা বলবো ক্যাটাগরি। এবারে আমরা যদি এই দিকটায় আসি, অর্থাৎ কোন রাজ্য? অ্যানিমাল, কোন পর্ব? কর্ডাটা, কোন শ্রেণী? ম্যামেলিয়া। তাহলে এই যে নামগুলো কর্ডাটা, ম্যামেলিয়া, অ্যানিমাল বা অ্যানিমেলিয়া, এগুলোকে আমরা বলবো ট্যাক্সন। ক্যাটাগরি আর ট্যাক্সন তফাৎটা বুঝতে হবে। রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, এগুলো হচ্ছে ক্যাটাগরি। কিন্তু ওইদিকে কোন রাজ্য, কোন পর্ব, কোন শ্রেণী, কোন পর্ব, কোন গোত্র, এগুলোকে বলবো আমরা ট্যাক্সন। ট্যাক্সোনমির ক্ষেত্রে এগুলোকে বলা হয়, ট্যাক্সন হচ্ছে একক, ট্যাক্সোনমি নির্ণয়ের ক্ষেত্রে ট্যাক্সন হচ্ছে একক। আর এই যে টোটাল 7টা ভাগ, 1 2 3 4 5 6 7, এই 7টা ভাগকে একত্রে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি অর্থাৎ পৃথিবীর সমস্ত অজানা অচেনা জীবকে একেবারে রাজ্য থেকে প্রজাতি পর্যন্ত যে শ্রেণীবিন্যাস করা 7টা ধাপে, এই 7টা ধাপকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো এই ট্যাক্সোনমিক হায়ারার্কির সবথেকে ক্ষুদ্রতম ধাপ কোনটা? প্রজাতি। আর সবথেকে বৃহত্তম ধাপ রাজ্য। রাজ্যের ভিতরে অ্যানিমালের মধ্যে কিন্তু দেখো, তোমরা এখানে দেখো অ্যানিমালের মধ্যে প্রচুর পড়ে, গরু অ্যানিমাল, পিঁপড়েও অ্যানিমাল, হাতিও অ্যানিমাল, পাখিও অ্যানিমাল, সবাই অ্যানিমাল। তাহলে রাজ্যটা অনেকটা বড়, কিন্তু প্রজাতি, সেপিয়েন্স প্রজাতিটা শুধুমাত্র মানুষের। যেমন ভাবে বাঘের তোমার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, অর্থাৎ টাইগ্রিসটা তার প্রজাতি। টাইগ্রিস প্রজাতি থেকে এসেছে টাইগার। তো টাইগারটা কোন প্রজাতির? টাইগ্রিস। কেবলমাত্র বাঘই ওই প্রজাতিতে পড়ে। আবার একই রকম ভাবে সিংহের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা লিও। তাহলে দেখো বাঘের ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস, সিংহের ক্ষেত্রে প্যান্থেরা লিও, দুটোর ক্ষেত্রে কিন্তু গণ একই, প্যান্থেরা। তাহলে আমরা বলতে পারি
যে বাঘ এবং সিংহের মধ্যে নিশ্চয় কিছু মিল আছে, সেই জন্য তাদের দুটোর গণ একই, তাই তো? তাহলে এইরকম ভাবে শ্রেণীবিন্যাস করা বা এই হায়ারার্কি নির্ণয় করার একটাই উদ্দেশ্য, পৃথিবীর সমস্ত জীবগুলোকে একটা সুনির্দিষ্ট রীতিতে ভাগ করা এবং অন্য প্রজাতির সঙ্গে বা অন্য একটা জীবের সঙ্গে তাদের মিল অমিল, তাদের উৎপত্তি অভিব্যক্তি, তাদেরকে কিভাবে আমরা কাজে লাগাবো এগুলো সম্পর্কে জেনে নেওয়া। এটা পরবর্তীকালে আমরা আবার দেখব যে এই জাতিজনিগত শ্রেণীবিন্যাস অনুযায়ী আবার আমাদের সমগ্র জীবরাজ্যকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। একটা মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো এই ভাগগুলো সবগুলো আমাদেরকে পড়তে হবে। এবারে নেক্সট আমরা যে টপিকটা আসবো সেটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। তো আমরা জেনে গেছি, আর একটা নতুন শব্দ আমরা জানবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। কিছু কিছু বিজ্ঞানী দাবি করছেন যে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স হুবহু এক, কোনো পার্থক্য নেই। কিছু কিছু বিজ্ঞানী বলছেন যে দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। তো সিদ্ধান্তে এটা আসা যায় যে ট্যাক্সোনমি মানে আমরা জানলাম কোনো একটা জীবকে চেনা, তার বিজ্ঞানসম্মত নাম দেওয়া, তাদেরকে 7টা ক্লাসিফিকেশন করা, 7টা ধাপে ক্লাসিফাই করা, তারপর প্রামাণ্য দলিল সংরক্ষণ করা, এটা হচ্ছে ট্যাক্সোনমি। বিজ্ঞানীরা বলছেন সিস্টেমেটিক্স হচ্ছে পরবর্তী ধাপ। মানে আমি একটা কোনো জীবকে পেলাম, নাম দিলাম, তাকে 7টা ধাপে ক্লাসিফাই করলাম, প্রামাণ্য দলিল সংরক্ষণ করলাম, ট্যাক্সোনমির কাজ কমপ্লিট। কিন্তু আমি পরের দিন তো আরো একটা নতুন প্রজাতি পেতে পারি, তারপরের দিন আরো। তাহলে যখন একাধিক নতুন নতুন জীবকে আমি পাবো বা তার বিচার করব, তখন তাদের মধ্যে যে বৈশিষ্ট্য, সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কিনা, বিবর্তনের ইতিহাসটা বিচার করে তাদের মধ্যে সারিস্থানীয়ভাবে বা অঙ্গসংস্থানিকভাবে কোনো মিল ছিল কিনা। যেমনভাবে আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম যে মাছ থেকে সৃষ্টি হয়েছে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী, পক্ষীর পরে আমরা এসেছি স্তন্যপায়ী মানুষ। তাহলে আমাদের এই বিবর্তনের ইতিহাসটা আমরা বিচার করতে পেরেছি। প্রথমে কিন্তু আমাদের ট্যাক্সোনমি নির্ণয় করতে হয়েছে, তারপরেই আমরা এগুলো বিচার করতে সক্ষম হয়েছি। তাহলে ট্যাক্সোনমি যেখান থেকে কমপ্লিট হয়, সিস্টেমেটিক্স সেটা আরো অ্যাড করে। সিস্টেমেটিক্সে মেইনলি জোর দেওয়া হয় এই শ্রেণীবিন্যাস পদ্ধতির উপরে। সিস্টেমেটিক্সটা শ্রেণীবিন্যাস পদ্ধতিটাকে আরো ভাস্টলি আলোচনা করে, সেখানে অন্য একটা প্রজাতির সঙ্গে তার মিল অমিল এগুলো বিচার করে অভিব্যক্তি নির্দেশ করে। লাস্ট টপিক বলবো সেটা হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। ট্যাক্সোনমির গুরুত্ব আমি অনেকবার ট্যাক্সোনমি কি আলোচনা করতে গিয়ে বারবার বলছি। প্রথম গুরুত্ব, পৃথিবীতে কতগুলো জীব আছে আমরা জানতে পারবো ট্যাক্সোনমির জন্য। দ্বিতীয় গুরুত্ব, কোন জীব থেকে কোন প্রজাতি থেকে কোন প্রজাতির উৎপত্তি হয়েছে, কিভাবে পৃথিবীতে বিবর্তন ঘটেছে, পৃথিবীতে প্রাণীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে। কোন উদ্ভিদকে কাজে লাগিয়ে আমরা ভেষজ ঔষধ তৈরি করতে পারি, কোন প্রাণীর কোন অঙ্গকে কাজে লাগিয়ে আমরা ওষুধ তৈরি করতে পারি, সেটা আমরা জানতে পারবো ট্যাক্সোনমির সাহায্যে। কোন উদ্ভিদ বা প্রাণীটা আমাদের জন্য ক্ষতিকারক, তার বিষক্রিয়ায় আমাদের মৃত্যু হতে পারে, সেগুলো সমস্ত কিছু আমরা জানতে পারি ট্যাক্সোনমির সাহায্যে। অর্থাৎ ট্যাক্সোনমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞানের শাখায়, যেখানে আমরা উদ্ভিদ বা যে কোনো অজানা প্রাণী সম্পর্কে তার কৌতূহল নিরসন করা, তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা জানতে পারি।